বর্তমানে আমাদের দেশ সহ পুরো বিশ্বব্যাপী সবাই আমরা বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, যার মধ্য থেকে জ্বালানি এবং বিদ্যুৎ সংকট যেই সংকটটা সেটা অনেক বড় একটা সংকট আমরা মুখোমুখি হচ্ছি। এবং এই সময়ে পড়াশোনা থেকে শুরু করে কাজ এবং শপিং মল সব জায়গায় এর প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এটাও লক্ষ্য করতে পারছি যে ফুয়েল সংকটের কারণে আসলে অনেকেই ভোগান্তিতে পড়ছেন এবং অনেক লাইন ধরে ভিড় ঠেলে অনেকেই ফুয়েল নিতে যেতে হচ্ছে, অনেক গাড়ি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু সবকিছুর মধ্য থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বা পড়াশোনা। আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমাদের স্কুলগুলো অনলাইন ও হাইব্রিড কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে এবং স্কুলগুলো আসলে সেই অনলাইন এবং হাইব্রিড ক্লাসগুলোর দিকেই এগোচ্ছে। যেখানে বিভিন্ন স্কুলগুলো, কোন স্কুলগুলো ৩ দিন অনলাইন এবং ৩ দিন অফলাইন, এবং কিছু কিছু স্কুলগুলো ৩ দিন অফলাইন এবং ২ দিন অনলাইনের মধ্য দিয়ে যাবে। তো পড়াশোনা বা শিক্ষা ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ আমাদের দেশে মোটামুটি ৪ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ইতিমধ্যে আমরা যেহেতু সবাই জানি আমাদের খুব দ্রুতই অনলাইন অফলাইন ক্লাস শুরু হবে। এই নিয়ে আমাদের মনে হলো যে একটা লাইভ করা দরকার, খুবই দরকার, কারণ এই সময় আসলে আমরা অনেকে বুঝে উঠতে পারছি না যে অনলাইন বা অফলাইনের সিদ্ধান্তটা কতটুকু কার্যকরী হবে শিক্ষার্থীদের জন্য। তো আমি আপনাদের সাথে আছি, আমি শাহরিন, এবং আমাদের সবার সাথে উপস্থিত আছেন সিস্টার লিপি গ্লোরিয়া। সিস্টার, গুড ইভিনিং, কেমন আছেন? হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছি শাহরিন, কেমন আছেন আপনি? সিস্টার, আমি ভালো আছি। ইতিমধ্যে আমি আমাদের দর্শকদের জানিয়ে দিয়েছি আমাদের লাইভের টপিক হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ সংকটকালীন সময়ে শিক্ষার্থীদের মানসিক যেহেতু অনলাইন এবং অফলাইনে ক্লাসগুলো যাচ্ছে, অনলাইন ও অফলাইন কার্যক্রম, এই সময় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। আর আজকে আলোচক হিসেবে থাকছি আমি, এবং সেই সাথে আমার সাথে থাকছেন আমাদের খুবই গুণী একজন মানুষ, সিস্টার লিপি গ্লোরিয়া। সিস্টার, আমরা সবাই আসলে এই অবস্থাটা জানি, অনলাইন অফলাইন কার্যক্রম শুরু হয়ে যাবে শিক্ষা ব্যবস্থায়। এই নিয়ে যেহেতু আজকে আমাদের টপিক, আমি প্রথমেই আপনার থেকে জানতে চাই, এই যে সিদ্ধান্ত, এই যে আসলে আমরা যে অফলাইন অনলাইনের মধ্য দিয়ে যাচ্ছি, এর আসলে দৃষ্টিভঙ্গিটা কি আপনার এই সম্পর্কে? যখন আপনি জানলেন যে এরকম হতে যাচ্ছে, আপনার তখন আসলে প্রথম চিন্তা কি এসেছে মাথায়? শাহরিন, থ্যাংক ইউ চমৎকার একটি কোশ্চেন করার জন্য, সমসাময়িক কোশ্চেন। আসলে যখনই আমিও নিউজে দেখছি যে এই অনলাইনে হবে বা হাইব্রিড হবে, এই সংবাদটা যখন দেখেছি তখন আমার প্রশ্ন যে যখন আমরা এই অনলাইনের ব্যাপারটা আসি, আমরা কি শুধু শহর কেন্দ্রিক চিন্তা করছি? কারণ বাংলাদেশে তো অনেক অনেক গ্রামে অনেক শিক্ষার্থী আছে, তাদের তো অনলাইনের ব্যবস্থাটা, আমি যদি বলি, আমার বাড়ি গাজীপুর, এই ঈদের সময় আমি গাজীপুর বেড়াতে গিয়েছিলাম নিজের বাড়িতে। তাহলে সেখানে দেখেছি সারাদিনের মধ্যে মানে 10 থেকে 12 বার ইলেকট্রিসিটি যায়। তাহলে এই অনলাইনের ব্যাপারটা যেটা আসছে, সেটা কি শুধু শহর কেন্দ্রিক, শহরের স্টুডেন্টদের জন্য কি ভাবা হচ্ছে? গ্রামে তো আসলে ইলেকট্রিসিটি থাকে না, সেখানে অনলাইনের ব্যাপারটা কিভাবে হবে? এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে গ্রামে তো অনেক দরিদ্র শ্রেণী আছে যাদের আসলে টাচ মোবাইল নেই, তাহলে সেক্ষেত্রেও এই অনলাইনের ব্যাপারটা কিভাবে আসে? আর ঢাকা শহরে বা অন্যান্য বড় বড় যে শহরগুলো আছে, সেখানে যদি অনলাইন হয়, এটা শুধু আমি বলবো যে ছাত্রছাত্রীদের যে লেখাপড়ায় সেটাই ব্যাঘাত হচ্ছে না, বিশেষভাবে আমি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে শিশুদের মানসিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, আবেগীয় ভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমি খুব কি বলবো, জোরালো ভাবে দ্বিমত পোষণ করছি যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রতিবার কেন শুধু শিশুদের উপর যাবে।
সিস্টার আসলে আমি আপনার সাথেও একমত করছি, কারণ আমি যদি আমাদের সব থেকে একটা বড় উদাহরণ আমি এখানে নিয়ে আসি, কোভিড এর সময় আমাদের যে সব সব কার্যক্রমই হচ্ছে অনলাইনে চলে গিয়েছিল, এবং ক্লাসেস গুলো, পড়াশোনা, এক্সাম সবকিছুই অনলাইন বেসড হয়ে গিয়েছিল, এবং সেই সময়ের যে স্ক্রিনের উপর ডিপেন্ডেন্সি বা এই যে মোবাইল ফোনে হোক, মনিটরে হোক তারা ক্লাস করেছে, এর আফটার ইফেক্ট কিন্তু আমরা এখনো অনেকে ভুগছি। আমরা অনেকেই দেখছি যে বাচ্চারা যারা কোভিড এর সময় অনলাইন ক্লাসেস গুলো করেছে, ডিভাইস ইউজ করেছে এবং স্ক্রিনের উপর একটা ডিপেন্ডেন্সি চলে আসলো, এবং তারপর থেকে কিন্তু অনেকে স্ক্রিন অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং যেইটার ইফেক্ট গুলো এখনো কিন্তু বাবা মা বা পেরেন্টসরা সাফার করছে। তো কোভিড এর সময় যদি আমি বলি যে কোভিড এর সময় আসলে বাধ্য হয়ে আমরা, যেহেতু লকডাউন হয়ে গেছিল, আমাদের এমার্জেন্সি হেলথ ইস্যু চলে আসছিল, সবকিছু মিলিয়ে আমাদের আসলে যান বাঁচানোর একটা যে পরিস্থিতি, সেখান থেকে আসলে এই সিদ্ধান্ত নিতে পুরো বিশ্ব হচ্ছে বাধ্য হয়েছে যে অনলাইনে ক্লাসেস গুলো হবে। কিন্তু এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, এখন আসলে আমরা বাইরে ভেতরে যেতে পারছি, কিন্তু জাস্ট ক্লাসেস গুলো বা যে যার জায়গা থেকে কাজের ক্ষেত্রে অনেকে হোম অফিস হয়তো করছে। স্পেশালি আমি বারবার হচ্ছে শিক্ষা ব্যবস্থার কথাটাই বলবো, কারণ বাকি জিনিসগুলো হয়তো বা তারা মুভমেন্ট করছে, হয়তো সময় কমিয়ে দিয়েছে, অফিস টাইম কমিয়ে দিয়েছে, শপিং মলের সময় কমিয়ে দিয়েছে, কিন্তু ক্লাসের ক্ষেত্রে দেখা গেছে যে হাইব্রিড সিস্টেমে চলে গেছে, অনলাইন হবে, অফলাইন হবে। সো আমরা যদি এখন কোভিড এর সময় আর এখন বর্তমানের সময় যদি কম্পারিজন করি, সিস্টার, আমার কাছে তো মনে হয় যে কোভিড এর সময় সিচুয়েশন এমন হয়ে গেছিল যেটা হেলথ এমার্জেন্সির জন্য এই জিনিসটা করা। এখন দেখা যাচ্ছে ক্রাইসিস, এখন যেটা চলছে সেটাকে আমরা বলতে পারি যে ক্রাইসিস ইন্টারভেনশন করার জন্য বা একটা টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টের জন্য এটা করা। হ্যাঁ, জাস্ট টেম্পোরারি কোপিং মেকানিজম হিসেবে আমরা বলতে পারি। এটা আসলে কোনো ওরকম সার্ভাইভাল ইনস্টিংক্ট যেটা কোভিড এর সময় হচ্ছিল তেমনটাও না। আপনার কি মনে হয় যে তখন কোভিড এর সময় এখনের যে পরিস্থিতি, এটার মধ্যে পার্থক্য কোথায়, এবং তখন খুব জরুরি অবস্থা আমরা এটা করেছিলাম, এখন আসলে আমাদের কাছে কি আদৌ কোনো অপশন আছে, বা উপরের যে কর্তৃপক্ষ বা সরকার মহল তারা কি এই জিনিসটা নিয়ে আবারও ভাববে, অফলাইন বা অনলাইন করার সময় আসলে তারা কোন সিদ্ধান্তটা নিলে বেটার হতো? হ্যাঁ, হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন, কারণ কোভিড এর সময় ছিল সেটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন, হেলথ এমার্জেন্সি, এবং ওটা ছিল ছোঁয়াচে। সেজন্য অনেক ছাত্রছাত্রীর সমাগম এই রোগটাকে আর খুব দ্রুত ছড়িয়ে দিবে, তাহলে সেখানে জীবনের একটা রিস্ক। কিন্তু এখন যেটা ভাবছে এটা হচ্ছে জ্বালানির সংকট বা বিদ্যুৎ যেন আমরা কি করে সাশ্রয় করি। কিন্তু এখানে এটা করতে যখন আমরা চিন্তা করব, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে আমাদের একটা স্কুল আছে বসুন্ধরাতে, এখানে কিন্তু 80% স্টুডেন্টই পায়ে হেঁটে আসে, ঢাকার মধ্যে পায়ে হেঁটে আসে বা রিক্সায় আসে। তাহলে সেক্ষেত্রে তো আসলে জ্বালানি সাশ্রয়, তাহলে আমাদের দেশে কত পার্সেন্ট ছাত্রছাত্রী তারা গাড়ি ব্যবহার করে? আমি তো মনে করি বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু রিক্সা বা বাসে বা পায়ে হেঁটে আসে। তাহলে সেক্ষেত্রে এই বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কিংবা কি বলবো জ্বালানি সাশ্রয়ের জন্য যদি অনলাইন করে, সেটা আমি মনে করি যে একেবারেই উপযুক্ত যুক্তি নয়। কারণ আপনি হয়তো একটা ভিডিও দেখেছেন, একটা ছোট্ট শিশু, একটা স্টুডেন্ট, সে বলছিল যে কি কারণে সরকার চিন্তা করছে, কারণ আমরা যখন স্কুলে যাই একটা ক্লাসরুমে 60 জন স্টুডেন্ট থাকে, সেখানে হয়তো বা 8টা ফ্যান চলে, কিন্তু 60 জন স্টুডেন্ট যদি বাড়িতে থাকে, 60টা বাড়িতে থাকে, তাহলে 60টা ফ্যান ঘুরবে, তাহলে বিদ্যুৎ সাশ্রয় কোথায় হচ্ছে, স্কুলে না বাড়িতে? আমি মনে করি যে আসলে আমরা চিন্তা করতে হবে ডিফারেন্টলি। হ্যাঁ, যে কিভাবে আমরা করতে, আমরা শুধুই শহরকেন্দ্রিক যারা গাড়ি ব্যবহার করছে তাদের কথা চিন্তা করে যেন আমরা এই ধরনের সিদ্ধান্ত না নিই। হ্যাঁ সিস্টার, এটা হচ্ছে অবশ্যই আমরা যেটা জানি, আমরা যেটা মনে করি, যেটা সত্যি একটা কথা, এডুকেশন বা শিক্ষা শুধুমাত্র গ্রন্থগত বিদ্যা অর্জন করাই না। এডুকেশন কিন্তু একটা ইমোশনাল এবং সোশ্যাল প্রসেস।
হ্যাঁ, ইমোশনাল এবং সোশ্যাল ডেভেলপমেন্টের একটা প্রসেস। শুধু শুধু আমরা একাডেমিক লার্নিং এ কিন্তু শিখছি না। আমরা স্কুলে হ্যাঁ, যাচ্ছি, ক্লাসেস অ্যাটেন্ড করছি, এখান দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে। শুধু একাডেমিক ডেভেলপমেন্ট হচ্ছে এরকমটা না। আমি যদি আরেকটু ভেঙে বলি, যেমন আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাডাপটিভ ডেভেলপমেন্ট হচ্ছে। তো অনেকগুলো এক্সাক্টলি। ডেভেলপমেন্ট একসাথে হচ্ছে। কিন্তু যখন একটা বাচ্চা অনলাইনে ক্লাস করছে, সে হয়তো পড়া শিখছে, আমরা হয়তো এটা নিয়ে একটু পরে আলোচনা করবো যে কতটুকু সে আসলে শিখছে। এটা একটু পরে যদি হ্যাঁ, আলোচনা করি, আমি যদি ধরে নিলাম যে সে একাডেমিক জিনিসটা আসলে শিখছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু বাকি সোশ্যাল ইন্টারাকশন, তার ইমোশনাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু ল্যাটেন্ট থেকে যাচ্ছে, এবং এখান থেকে আসলে পরবর্তীতে কিন্তু তার অনেক প্রবলেম হবে। এখন সিস্টার আমি যদি বলি যে একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, একটা শিশু যখন স্কুলে যাচ্ছে, তার একটা রুটিন আছে। হ্যাঁ, সে একটা স্ট্রাকচার রুটিনের মধ্য দিয়ে যায়। এখন অনলাইনে যখন ক্লাসেস গুলো হয়, তখন কিন্তু যে রুটিনটা সেটা কিন্তু পরিবর্তন হয়, সেটা চেঞ্জ হয়। আমি যেটা আসলে আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এই যে রুটিনটা পরিবর্তন হচ্ছে, এর কারণে পরবর্তীতে সে যখন আবার স্কুল লাইফে ব্যাক করবে, যখন সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, তখন তার মধ্যে কোন কোন ধরনের পরিবর্তনগুলো আসবে অনলাইন ক্লাস করার জন্য, এবং এই যে রুটিনটা চেঞ্জ হলো, এটা আসলে এইটার আহ নেতিবাচক দিকগুলো কোনগুলো, যেগুলো পরবর্তীতে তার জীবনে প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, চমৎকার কোশ্চেন করেছেন। আসলে ছাত্রছাত্রীরা যখন অনলাইনে চলে যায় তখন তাদের রুটিনটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু কোনো তাড়া নেই স্কুলের জন্য, সে ঘুমে থেকে আগে উঠবে, প্রস্তুত হবে, ব্রেকফাস্ট করবে, তারপর স্কুলে যাবে। তাহলে এই তাড়াটা নেই। এটা যদি না থাকে, সে কি, তার একটা অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, সে দেরিতে উঠবে। দেরিতে উঠবে তখন একটা বাহানা দেখাবে যে ও, তাহলে আমি যেহেতু দেরিতে উঠি, তাহলে আমি দেরিতে ঘুমাতে পারি। তাহলে দেরিতে যদি ঘুমাতে যায়, তাহলে দেখেন কি হয়, এই ছাত্র বা ছাত্রী কি করে দেরিতে ঘুমাতে গেলে তার কিন্তু পরবর্তী দিনে তার ফোকাসের সমস্যা হচ্ছে। কারণ আমরা জানি যে যে এটা সাইন্টিফিক সাইন্টিফিক ব্যাখ্যা আছে যে রাত 10টা থেকে 12টা, এই 2 ঘন্টা ঘুম সমান সমান 4 ঘন্টা ঘুম। তাহলে কোনো ছাত্রছাত্রী যদি দেরিতে ঘুমাতে যায়, তাহলে কিন্তু তার ঘুমে হ্যাম্পার হচ্ছে। ঘুম যদি হ্যাম্পার্ড হয়, তাহলে পরবর্তী দিনে তার ফোকাসড সে হতে পারছে না, ক্লাসে মনোযোগ দিতে পারছে না, এবং হ্যাঁ। তার মধ্যে খিটখিট মেজাজ, একটা ক্লান্তি, একটা কি বলবো, একটা ঝিমানি, এই ধরনের বিষয় আসে। তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা। এই সমস্যার জন্য তারা কিন্তু পড়াশোনায়ও ফোকাস করতে পারবে না, এবং অন্যদের সাথে রিলেশনশিপ, বাসার যে ব্যক্তিরা থাকবে, বাবা মা বা অন্যান্য ভাই বোনরা, তাদের সাথে রিলেশনশিপে কেউ হ্যাম্পার্ড হবে এই স্কেজুল পরিবর্তনের জন্য। আর আরেকটা বিষয় বলতে চাই, অনলাইনে আসলে কিন্তু মনোযোগ তেমন যায় না। কারণ আমাদের দেশের শিক্ষক মন্ডলী আসলে কতটুকু দক্ষ এই অনলাইনে ইন্টারেক্টিভ সেশন চালানোর জন্য। কতগুলো স্কুলের বা কতগুলো শিক্ষক তারা আসলে দক্ষ ইন্টারেক্টিভ সেশন চালানোর জন্য। তাহলে যদি একজন শুধু লেকচার দিয়ে যায়, তাহলে তো কিন্তু স্টুডেন্টরা মনোযোগ দিতে পারছে না, ফোকাস করতে পারছে না। তাহলে এটা একটা সমস্যা। একদম। সিস্টার, আমি আপনার এই কথাটাকে টেনে যদি আমি একটু আমার উদাহরণ দিতে চাই, আমি যেহেতু একটা স্কুলের কাউন্সিলর, তো আমাদের রোজার শেষের দিকে কিছু ক্লাসেস, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো স্কুল হচ্ছে রোজার 20-22 রোজা পর্যন্ত কন্টিনিউ হয়েছিল, যেখানে বাংলা স্কুল, বাংলা মিডিয়াম স্কুলগুলো অনেক আগে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা জানে যে আমাদের স্কুলগুলো খোলা ছিল। তো আমার স্কুলটা অনলাইনে ছিল। তো যখন আমি ঈদের পরে হচ্ছে যখন স্কুল খুললো, আমি টিচারদের সাথে কথা বললাম, এবং আমিও অনলাইন ক্লাসেস গুলো অবজার্ভ করেছি, এবং সেই সূত্রেই তাদের সাথে কথা বলা, তখন আমি অনেক বাচ্চাদের কপিস গুলো চেক করেছি। ওখানে দেখা গেছে যে টিচার আমাকে বললো যে মিস, অনেকগুলো ক্লাস ওয়ার্কে ইনকমপ্লিটেড। যেমন ক্লাসে বসে একটা ক্লাস ওয়ার্ক যদি দেয়, টিচার বারবার প্রম্পটিং করে, বারবার তাকে মোটিভেশন দিয়ে, উৎসাহিত করে, এনকারেজ করে ক্লাসের যে ওয়ার্কটা সেটা কমপ্লিট করিয়ে দেয়। কিন্তু অনলাইনে কিন্তু সেটা পসিবল না। তখন দেখা যায় টিচার ইনস্ট্রাকশন দিচ্ছে, কিন্তু এইটা দেখার উপায় নেই আসলে সে কতটুকু কমপ্লিট করেছে, এবং সময় স্বল্পতা এবং সবকিছু মিলে যেহেতু একটা লিমিটেশন আছে অনলাইনে, আমরা চাইলেই মোবাইল ফোনের ভেতরে ঢুকে আসলে তাকে ওইভাবে পুশ করতে পারবো না। তো দেখা গেছে যে অনেক বাচ্চার কপি আমি দেখেছি ইনকমপ্লিটেড। তো সেখান থেকে বোঝা যায় যে অ্যাটলিস্ট ক্লাসে থাকলে যে বাচ্চাগুলো অ্যাটেনশনও দেয় না, জাস্ট বিকজ টিচাররা পুশ করছে, সে শেষ করে কাজগুলো, তাই না? কিন্তু অনলাইনে পসিবল না। এবং অ্যাটেনশনের কথাও যদি আমি বলি, একদম সেম, আমি নিজেই অনলাইনে অবজার্ভ করেছি ওদেরকে,
ক্লাসের সময় যখন ক্লাস হচ্ছিল, আমি এক একটা ক্লাসে এক একটা সেকশনে ঢুকে ঢুকে আমি দেখেছি অনেক বাচ্চারাই দেখা যাচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে ক্লাসে বসেই তো তাদের অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখা যায় না। সেখানে হ্যাঁ, অনলাইনে ডিভাইসের এই পারে হচ্ছে স্টুডেন্ট, ওই পারে টিচার, এবং অনেক সিচুয়েশন এনভায়রনমেন্ট আলাদা। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা আরো বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড হওয়ার একটা সুযোগ থাকে, এবং এটা হয়েছে যেই হ্যাঁ, কারণে দেখা যায় যে তাদের পড়াশোনা, আমরা যদি লার্নিং পারপাসেই অনলাইন ক্লাসের কথা বলে থাকি, সেটাও পসিবল না। কারণ আলটিমেটলি আউটকাম আমাদের দেখতে, এবং আউটকামে দেখা যায় যে মেজরিটি বাচ্চারা, কারণ আমরা জানি বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান খুবই কম, এবং আমি যদি খুব ছোট বাচ্চাদের কথা বলি, যেমন নার্সারি, প্লে গ্রুপ, প্রি স্কুলের বাচ্চা, কেজি 1, কেজি 2, তাদের ক্ষেত্রে এটা খুবই ডিফিকাল্ট যে ডিভাইসের মধ্যে আসলে টিচারকে অ্যাটেনশন দেওয়া এবং অ্যাটেনশনটা ধরে রাখা। সো এখানে আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা যদি লার্নিং পারপাসে অনলাইন ক্লাসের কথা বলে থাকি, সেটাও আলটিমেটলি হচ্ছে না। হয়তো কিছু বাচ্চারা পেরে উঠছে, বাট বাকি মেজরিটি বাচ্চাদের লার্নিংটাও কিন্তু ওখানে অনেক বড় গ্যাপ থেকে যাচ্ছে। এবং শুধু লার্নিং না, আমি আবারও বলছি, এখানে ইমোশনাল গ্যাপ থেকে যাচ্ছে, সোশ্যাল ইন্টারাকশনের গ্যাপটা থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যেহেতু সোশ্যাল ইন্টারাকশনের গ্যাপটা থেকে যাবে, কারণ অনেক বাচ্চারা দেখা যায় কোভিড এর সময় আমরা যেটা দেখেছি, একদম ছোট বাচ্চারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ ওই সময়টা আসলে ডেভেলপমেন্টের একটা পিক সময়। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে বেশি ডেভেলপমেন্টটা হয়তো বা এই যে 5 বছর 6 বছরের মধ্যে হয়। এখন ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় তারাও এখন ক্লাস করছে, এখন যখন ওরা স্কুলে আবার ফেরত আসবে এরকম একটা গ্যাপের পরে, এই যে তাদের মধ্যে অনেক ধরনের হয়তো সোশ্যাল ইন্টারাকশনের ঘাটতি দেখা যাবে, কমিউনিকেশনের ঘাটতি দেখা যাবে, পড়াশোনার ক্ষেত্রেও ঘাটতি দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আর কি কি ধরনের ঘাটতি আমরা দেখতে পাবো? হ্যাঁ, শাহারিন, আমরা যেটা আপনি যেটা বলছেন যে আসলে এডুকেশন যখন স্কুলে ছাত্রছাত্রীরা আসে, তখন শুধু এই পুঁথিগত বিদ্যা সেটাই না, এই যে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে তারা ইমোশন রেগুলেট করতে শেখে। যেমন যখন ক্লাসরুমে আসে, ক্লাসরুমে কিন্তু টিচাররা এখন বিভিন্ন অ্যাক্টিভিটি করান, বিভিন্ন ব্যায়াম করান, মেডিটেশন করান, এবং অন্যান্য গ্রুপ ওয়ার্কের মধ্য দিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। তাহলে যখন ছাত্রছাত্রীদেরকে গ্রুপ ওয়ার্ক করানো হয়, তখন কিন্তু তারা সোশ্যালাইজেশন শিখছে, কিভাবে একজন আরেকজনের সাথে কাজ করবে, কাজ ভাগ করে নেবে, পড়াশোনা ভাগ করে নেবে। এই যে একটা কি বলবো লিডারশিপ ডেভেলপমেন্ট, এটা ইম্পর্টেন্ট বিষয়। আবার যেটা বলছি যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা ইমোশনাল রেগুলেশনের জন্য আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন তারা খেলার মাঠে যায় বা যে প্লে গ্রাউন্ড যায়। আপনি হয়তো বলতে পারেন যে ঢাকা শহরে বা অন্যান্য শহরে তো খেলার মাঠ নেই, খেলার মাঠে কিন্তু একটা প্লে গ্রাউন্ড আছে, যেখানে তারা কিন্তু খেলাধুলা করছে। এই খেলাধুলা করার সময় যখন যদি একটা কেউ স্লাইডে ওঠে, কোনো শিশু বা একদল শিশু, এই যে তাকে যে একটা টার্ন নিতে হবে, ও যাওয়ার পর তারপর আমি যাব, আমার টার্ন আসবে, এই যে ওয়েট করা, ওয়েট করা মানে যে ধৈর্য শেখা। তা এই শিক্ষণগুলো কিন্তু মিসিং হয়ে যাচ্ছে অনলাইনে। তাহলে দেখেন, এখানে আমি বলেছি যে সোশ্যালাইজেশন, আবার নিজের ইমোশন রেগুলেট করা, যে আমাকে ধৈর্য ধরতে হবে, আমাকে এখানে থাকতে হবে। আবার ফিজিক্যালি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আবার যে অ্যাডোলেসেন্ট যে স্টুডেন্টরা আছে, তাদেরও কিন্তু এক্সট্রা যে হরমোনটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যেটা হয়, শারীরিক যে পরিবর্তনগুলো হয়, হরমোন, প্রচুর হরমোন, এই হরমোনগুলো কিভাবে চ্যানেল হবে? এই চ্যানেল হয় হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, খেলাধুলার মধ্য দিয়ে, ব্যায়ামের মধ্য দিয়ে, পিটির মধ্য দিয়ে। তাহলে ওইগুলো যদি মিসিং হয়, তাহলে ছাত্রছাত্রীদের কিন্তু পুরোপুরি ডেভেলপমেন্ট হচ্ছে না। আবার এটাও যে খেয়াল করবেন যে তাদের যে সোশ্যালাইজেশন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে তাদের দ্বন্দ্ব নিরসন। তার বন্ধুদের সাথে কোনো ধরনের ক্ল্যাশ হয়, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, তখন তারা কিভাবে আবার বন্ধুত্ব পরায়ণ আচরণ করবে, একজন আরেকজনের সাথে ক্ষমা চাবে, একজন আরের সাথে আবার মিলেমিশে থাকবে, সেটাও কিন্তু স্কুলেই শেখায়। তাহলে দেখেন স্কুলে ফিজিক্যালি আসাটা কত গুরুত্বপূর্ণ। অনলাইনে যখন যায় এই সবগুলো কম্পোনেন্টই মিসিং। একদম।
হ্যাঁ, এটা আমিও খুব মানে আমি আমি যে স্কুলের কাউন্সিলর আছি আমিও অনেক এরকম করে ভাবি। কারণ আমাদের দেখা যায় যে প্রত্যেক সপ্তাহে ক্লাস হয় যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, বাংলায় বলতে গেলে শারীরিক শিক্ষা ক্লাস। এবং সেই ক্লাসটা ওরা খুবই এনজয় করে, খুবই ভালোবাসে এবং সারা সপ্তাহ ওরা ওয়েট করে থাকে যে কখন আমাদের ক্লাস হবে। তো যখন অনলাইনে ক্লাসেস গুলো চলে যায়, প্রথমত তো আমাদের কোনো স্টুডেন্টই পছন্দ করে না অনলাইন ক্লাস। তারা একদমই মানে যখনই শুনে অনলাইন ক্লাসের কথা মন খুবই খারাপ হয়ে যায় তাদের। 5 মিনিটস এর ব্রেক, 10 মিনিটস এর ব্রেক। এই ব্রেক গুলোতে দেখা যায় যে ওরা প্লেগ্রাউন্ডে যাচ্ছে, ওরা গিয়ে ওদের এনার্জি গুলো ওখানে রিলিজ করে আসছে। এবং যখন ওরা ক্লাসে আসে তখন ওরা শান্ত থাকে, ওরা আরো মনোযোগী হয়। কিন্তু অনলাইনে কিন্তু এই সুযোগটা থাকছে না। এবং যেই জন্য তারা দেখা যায় অনলাইন ক্লাসের মধ্যে তারা বসেই আছে, তারা মুভমেন্ট করতে পারছে না, ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে না, টিচারের সাথে ওরকম কমিউনিকেশন হচ্ছে না। কারণ অনলাইনে আসলে এট এ টাইম সব স্টুডেন্টদের সাথে ক্লাসের মতো করে ইন্টারাকশন করার সুযোগ হয়ে ওঠে না, ফিজিক্যাল মুভমেন্ট করার সুযোগ হয়ে ওঠে না। এবং আরেকটা বড় জিনিস যেটা পিয়ারদের সাথে ইন্টারাকশন। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসে ওরা এক বেঞ্চে দেখা যাচ্ছে বসছে, স্টুডেন্টরা বসছে, ক্লাসমেটদের সাথে ওদের একটা ইন্টারাকশন হচ্ছে, সেটা ক্লাসের সময় হচ্ছে, ক্লাসের বাইরে হচ্ছে, খেলার সময় হচ্ছে, টিফিন টাইমেও হচ্ছে। এই যে পিয়ার বন্ডিংটাও কিন্তু এখানে অনলাইন ক্লাসে সুযোগ হচ্ছে না। তো দেখা যাচ্ছে একটা সময়ে অনেক প্রবলেমস গুলো, যদি আমি বলি যে একাডেমিক লার্নিং হচ্ছে, বাট সেই সাথে এই জিনিসগুলো কিন্তু ল্যাটেন্ট থাকছে বা এগুলো পূরণ হচ্ছে না। যার জন্য পরবর্তীতে আমিও মনে করি যখন ওরা স্কুলে ফেরত আসে অনলাইন ক্লাসের পরে, তখন ওদের অ্যাডজাস্ট করতে সময় লাগে। কারণ তারা একটা অন্য কন্ট্রোলে ছিল, অন্যরকম একটা এনভায়রনমেন্টে অনলাইনের মধ্যে ছিল, তারপর অফলাইনে আসলো। ওরা অনেক স্টুডেন্টই আমি দেখেছি যে কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, ওরা পাজল হয়ে যায়, ওদের অ্যাটেনশন তখন দেখা যায় যে সময় লাগে আসতে। হ্যাঁ, তো সবকিছু মিলে যে নিজেকে গুছিয়ে ওঠা বা একটা অর্গানাইজেশন ব্যাপারটা, সেইটাতে সময় লাগছে ওদের। এবং সেই সাথে যেসব বাচ্চারা ইতিমধ্যে সোশ্যাল ইন্টারাকশন নিয়ে স্ট্রাগল করছে, যে তারা খুব চেষ্টা করছে যে কোনো একটা ফ্রেন্ডের সাথে বন্ডিং করবে, ঠিক ওই সময়টাই যদি আবার অনলাইনে চলে যায়, তখন এই যে এতদিন ওরা শিখলো, হ্যাঁ, ইন্টারাকশন করাটা মাত্র শুরু করলো, তখনই কি হলো, আলাদা হয়ে গেল। তো এই গ্যাপ থাকার কারণে আবার যখন আসে তখন আবার তারা জিরোতে চলে যায়, তখন আবার তাদের সোশ্যাল স্কিলের উপর আমার কাজ করতে হচ্ছে। তো ওই যে একটা লুপ বা একটা কন্টিনিউয়েশন, সেখানে গ্যাপ থেকে যায়, তো আবার নতুন করে শুরু করা। তো এইভাবে করে বাচ্চারা ইমোশনালি, সোশ্যালি এবং অ্যাডাপটিভ ওয়েতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, সেটাই সেটাই। তো এর জন্য আমি হ্যাঁ, আসলে এগ্রি করি যে আসলে আমাদের এই মুহূর্তে এই বিদ্যুৎ ও জ্বালানির সংকটে অনলাইনে ক্লাস একেবারেই মানে কি বলবো ভালো ডিসিশন হবে না। কারণ এই যে আমরা যে আলোচনা করলাম, এখানে কিন্তু স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হবে। এবং আরেকটা ক্ষতি হবে হচ্ছে আমাদের পিতামাতাদের জন্য, যে সমস্ত পিতামাতারা স্কুলে কয়েক ঘন্টা রেখে তারা কাজে যায় বা অন্য কোথাও যায়, তাদের জন্য একটা সমস্যা। এই সন্তান যদি বাসায় থাকে, কে তাদের দেখাশোনা করবে? আর যে সমস্ত পরিবারে মাত্র একটি মাত্র সন্তান, সে যদি সারাদিন একাই থাকে ঘরের মধ্যে, তাহলে তার মানসিক বিকাশ কিভাবে হবে? অন্তত স্কুলে আসলে যেটা আপনি বলেছেন যে পিয়ার, তাদের বন্ধু বান্ধব হবে, তাদের সাথে মেলামেশা করতে পারবে এবং তাদের সোশ্যালাইজেশন হবে, ফ্রেন্ডশিপ হবে এবং তার একটা সুন্দর সময় কাটাতে পারবে, সেটা কিন্তু ব্যাহত হবে। এবং সিস্টার, এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বাচ্চাদেরকে বারবার বলি স্ক্রিন থেকে দূরে রাখার কথা। হ্যাঁ, কিন্তু অনলাইনের সময় দেখা যায় না চাইতেও ওরা স্ক্রিনের সংস্পর্শে চলেই আসছে। এবং ক্লাস করার সময় তারা ওই অনলাইন ইসের সাথে, স্ক্রিনের সাথেই আছে। এবং ক্লাস শেষ হওয়ার পরে হয়তো অনেকে এটা সুযোগ নিয়ে বা ব্রেক টাইমস গুলোতে যখন টিফিন টাইম দিচ্ছে, তারা হয়তো বা স্ক্রিনের সাথেই আছে। বা অনেকে হয়তো যারা একটু প্রাপ্তবয়স্ক স্টুডেন্ট, হ্যাঁ, বড় স্টুডেন্ট, তারা তো ফোন চালাতে পারে, এখন ছোটরাও চালাতে পারে, দেখা যাচ্ছে যে তারা ওখান থেকে বের হয়ে তারা অন্য কিছু ইউজ করছে, হ্যাঁ, এট দি সেম টাইম ওই স্ক্রিনের সাথে। তো ওভারঅল ঘুরে ফিরে ওই যে স্ক্রিন থেকে দূরে রাখার বিষয়টা তো হচ্ছেই না, বরং আবার ওই স্ক্রিন ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে, স্ক্রিন এক্সপোজার হয়ে যাচ্ছে। এবং সবকিছু মিলিয়ে দেখা যায় লাস্টে আমরা যেটা আসলে আমাদের আজকের টপিকের বিষয়, এবং সেই সাথে আমরা ডিসকাস করছি যে এই অনলাইন হাইব্রিড বা অফলাইন ক্লাস হওয়ার কারণে আসলে কি কি ধরনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তো আমি আপনার সাথে ডিসকাস করছি, তো আমারও মনে হচ্ছে যে আসলে নেতিবাচক দিকের লিস্টটা কিন্তু খুব বড়, তাই না?
এবং আমি একজন কাউন্সিলর হিসেবে এটা আমি খুব স্ট্রংলি এখন ফিল করছি যে যখন আসলে অনলাইন থেকে বা হাইব্রিড থেকে আমরা ফিরে আসবো, তখন আমি আরো অনেক ধরনের কেসেস পাবো, আরো হয়তো অনেক আম, নেতিবাচক কেসেস গুলো পাবো। ঠিক আছে শাহরিন, আমাদের সময় প্রায় শেষের দিকে, তাহলে আমরা এখানে মনে হয় ক্লোজ করতে পারি। তাহলে আমরা বলবো যে যখনই কোনো মেজর সিদ্ধান্ত নেওয়া হয় ছাত্রছাত্রী বা শিশুদের, বিশেষভাবে শিশু কিশোরদের নিয়ে, তখন যেন যারা এডুকেশনের সাথে জড়িত তারা হুম, বা যারা সাইকোলজিস্ট তাদেরকে ইনভলভ করা হয়, যেন হুম, একসাথে যাচাই করতে পারে, ইভালুয়েশন করতে পারে যে অনলাইন বা অফলাইন হলে বা হাইব্রিড হলে কি অ্যাডভান্টেজ হুম, ডিসঅ্যাডভান্টেজ, এটা আলোচনা সাপেক্ষে যেন সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়। শাহরিন, অনেক একদম অনেক ধন্যবাদ আপনাকে। একদম। এবং শেষে আমি এটাই বলতে চাই যে অবশ্যই আমরা মেজর সিদ্ধান্ত নেওয়ার বেলায় যদি এই জিনিসগুলো মাথায় রাখি, তাহলে ওদের ফিউচার সিকিউর করতে পারবো। কারণ আজকে আমি কি করছি, আজকে আমার সন্তান কি করছে, সেটার উপরেই কিন্তু তার ভবিষ্যৎ। হ্যাঁ, এবং কালকে আজকের অ্যাকশন কিন্তু কালকে এটা রিঅ্যাক্ট করবে বা রেজাল্টটা দেখাবে। তো আমরা যাই করছি না কেন এটা মাথায় রেখে যদি আমরা করি, তাহলে হয়তো বা আমরা আমাদের সন্তানদের, আমাদের স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হবে। তো সবাই আশা করছি সবার আজকে লাইভটি ভালো লাগবে। যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দিবেন এবং হিলিং হার্টের সঙ্গেই থাকবেন। এবং সিস্টার আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ হ্যাঁ, শাহরিন। আজকে আমরা আমাদের লাইভটি তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন।